সবাইকে নমস্কার। লাইভ শুরু করছি, একটু লেট হলো, যাই হোক। আজকের বিষয়বস্তু হচ্ছে ধনী, অর্থাৎ মনের দিক থেকে না টাকার দিক থেকে। যদি আপনারা বলেন যে টাকার দিক থেকে ধনী, টাকার দিক থেকে ধনী অনেক মানুষকেই আপনারা আশেপাশে দেখতে পাবেন, কিন্তু মনের দিক থেকে ধনী সংখ্যাটা অনেক কম। তাহলে অর্থটা কোন দিক থেকে আমাদের বিশেষ করে বিশ্লেষণ করা যায়? অর্থ বলতে টাকা নয়, অর্থ বলতে মন, এবং যাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন অনেক বেশি কংক্রিট। আমি আমার মতামতটা আপনাদের সামনে শেয়ার করছি। আপনারা যদি আপনাদের মতামত থাকে অবশ্যই আমার ফেসবুকে আপনারা কমেন্ট করবেন, রিপ্লাই দেবেন, অবশ্যই করা যেতেই পারে। ভিডিওটা শেষ অবধি দেখলে আপনারা পুরো বুঝতে পারবেন যে আমি কোন প্যাটার্নে গিয়ে কাজটা করতে চাইছি এবং কোন প্যাটার্নে গিয়ে জায়গাটাকে আমি এগোতে চাইছি। এবং এই জায়গা থেকে আমি শুধু বলতে পারি যে নিজেদের দিক থেকে এগোতে গেলে আমাদের অনেক কিছু কংক্রিট জায়গাগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। সেই কংক্রিট জায়গাগুলো হলো প্রত্যেকটা জায়গা, এবং প্রত্যেকটা জায়গাতেই এই ধরনের ধনী এবং মনের দিক থেকে ধনী এবং কাজের দিক থেকে ধনী, ফাইন্যান্সিয়াল দিক থেকে ধনী, এর মধ্যে ডিফারেন্সটা প্রচুর থাকবে। উদাহরণ, ভারী ভারী কথার থেকে উদাহরণের উপর যদি আমি বেস করে আপনাদের সঙ্গে কথা বলি তাহলে বেটার হয়। ধরুন আপনার কাছে প্রচুর পয়সা আছে, আপনি সেই পয়সাটাকে বা প্রচুর টাকা আছে ব্যাংক ব্যালেন্সে। আমার রিলেটিভদের মধ্যেই অনেকে আছে, তাদের নামগুলো আমি অন ক্যামেরা বলছি না। তারা বিভিন্ন রকম কাজ করছে। কাজ বলতে কিরকম বলতো, বন্ধু বান্ধব নিয়ে কাজ। তারা কিন্তু কোনো সোশ্যাল ওয়ার্ক করছে না। সোশ্যাল ওয়ার্ক বলতে আমরা যাকে বলছি যে কিছু 100 জন মানুষকে খাইয়ে দিলাম, 200 জন মানুষকে খাইয়ে দিলাম, এরকম কোনো কাজ নয়। সেটাকে কাজ ঠিক পারফেক্ট ভাবে বলা যায় না। সোশ্যাল ওয়ার্ক বলতে আমরা যেটা বুঝি, সোশ্যাল সামাজিক দায়বদ্ধতা, দীর্ঘদিন যেটাকে বিলং করবে। যদি এর পেছনে যদি আমি লজিকটাকে ধরি তাহলে হচ্ছে বিদ্যাসাগরের কথা আমি বারবার কেন বলি জানেন? বিদ্যাসাগর ছিল মনের দিক থেকে ধনী, এই জন্যেই সে আজও মরে গিয়ে বেঁচে আছে। আপনাদের ডিসিশনটা সেরকম নিতে হবে। আপনারা মরে যাবেন, আমিও মরে যাব, কিন্তু মনের দিক থেকে যদি আমি ধনী হয়ে থাকি না, তাহলে লোক আমাকে সব সময় মনে রাখবে, কারণ আমি মনের দিক থেকে ধনী হয়ে সেই সব মানুষের মধ্যে বিরাজ করব। আর যদি পয়সার দিক থেকে ধনী হয়, আজকে মনে রাখবে, কালকে ভুলে যাবে। যেমন পুটলেগুলো করা হয়, আজকে মনে রাখে, কালকে ভুলে যায়, সেমনি ব্যাপার থাকবে। আমাদের আশেপাশে কিন্তু এইরকম লোকের সংখ্যা প্রচুর, তাতে ফাইন্যান্সিয়াল কন্ডিশনের কোনো সমস্যা নেই, কিন্তু তাও তারা আশেপাশের লোকদের নিয়ে এত বেশি ব্যস্ত থাকে যেখানে তারা বুঝতেই পারে না তাতে কোনটা করা ঠিক, কোনটা করা ভুল। কারণ তাদের কাছে পড়াশোনাটা একটা জায়গায় গিয়ে না শেষ হয়ে গেছে, তারা এরপর গ্রো করতে পারে না। হয়তো তাদের কাছে অর্থের, আমি বারবার বলছি, অর্থের কোনো অভাব নেই, কিন্তু সামাজিক চেতনার অভাবটা অনেক বেশি। আপনার কাছে হয়তো অর্থ নেই, আপনার কাছে মনের দিক থেকে সামাজিক চেতনাটা আছে, আপনি কিন্তু আসল ধনী এখানেই। কারণ আপনার কাছে যে মনের চিন্তাটা আছে, মনের চেতনাটা আছে, সেটা দিয়েই তো ধনী হয়ে গেলেন। এবার বলবেন যে স্যার টাকা পয়সায় যদি না থাকে তাহলে আমি সোশ্যাল কাজটা করব কি করে? একদম ঠিক কথা, কিন্তু এখানেই একটা কথা হচ্ছে যে আপনার কাছে মনের দিক থেকে যদি আপনি ধনী থাকেন না, আপনার সাইডের ক্রিয়েটটা অটোমেটিক্যালি না বাড়তে শুরু করবে। অটোমেটিক্যালি আপনি ফিনান্সিয়াল কন্ডিশন থেকেও ধনী হয়ে যাবেন। যদি বিশ্বাস না হয় করে দেখুন, অ্যাপ্লাই করে দেখুন। আপনার কাছে প্রচুর টাকা আছে, আপনি মনের দিক থেকে ধনী নন, দেখবেন ডাউনের দিকে যাবেন। আপনার মনে হবে লোকে আমাকে তা গুরুত্ব দিচ্ছে না, তো টাকা পয়সা দিয়ে এত কিছু কাজ করছি তাও লোকে কোনো গুরুত্ব দিচ্ছে না। আপনার পেছনে গেলেই না 4টে লোক, ও টাকা আছে, ও টাকার গরম দেখাচ্ছে, টাকার গরম দেখিয়ে দেখেছিস, টাকার গরম দেখাচ্ছে, ওর মতো গরম টাকা গরম আমারও আছে, এইরকম কথাবার্তা। তাহলে মনের দিক থেকে কি আপনি ধনী হলেন? পয়সার দিক থেকে ধনী, কিন্তু আপনার কাছে টাকা নেই, আপনি মনের দিক থেকে ধনী না রে। লোকটা সত্যি
যেটুকুনি আছে সেইটুকুনি নিয়ে কিন্তু ভালো কাজ করছে। সে কিন্তু সবার সঙ্গে মিলেমিশে কাজটা করছে। দেখ, কোনো কিছু অহংকার বলে তো কিছু নেই, এত কিছু জিনিস জানি, এত কিছু ভালো কোয়ালিটি, কিন্তু কোনো দিকে অর্থর কোনো অসুবিধা নেই। অটোমেটিক্যালি লোক আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে আপনার কাজের জন্য। সেটাকেই তো বলা হচ্ছে ধনী। কারণ আপনি যদি মনের দিক থেকে ধনী হন, আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ধনী হবেই 100%। কারণ আপনি কখনো কারো খারাপ চাইছেন না, আপনি সবসময় চেষ্টা করছেন সবার ভালো হোক। তাই ভালো হওয়ার জন্য আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন বিল্ড আপ হবে, এবং আপনার সঙ্গে যারা যারা ওই বিল্ডে চলে আসবে, ওই ফিল্ডে চলে আসবে, তারা প্রত্যেকেই মনের দিক থেকে ভালো হবে, এবং আগামী দিনে তারা রিচ করতে শুরু করবে স্লোলি, কিন্তু তারা তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন বেটারের দিকে যাবে। কিন্তু এখানেও একটা পয়েন্ট আছে, যে যদি তারা কখনোই মনের দিক থেকে ধনী হতে হতে নিজেকে সেই জায়গায় পৌঁছে দেয় যে না, এবার আমার কাছে পয়সার একটা ব্যাপার এসে গেছে, আমি নিজেকে একটুখানি ভাই ফাইন্যান্সিয়াল কন্ডিশন থেকে ধনী ভাবছি, তখনই কিন্তু গ্রাফ নেমে যাবে। খুব সাবধানতা অবলম্বন করতে হবে এই জায়গা থেকে। কারণ মনের দিক থেকে ধনী হওয়াটা না খুব একটা সহজ কাজ নয়। কারণ আপনাকে তো অনেক কিছু স্বার্থ ত্যাগ করতে হবে তার জন্য। আপনাকে পয়সার মোহ ত্যাগ করতে হবে, টাকার মোহ ত্যাগ করতে হবে। স্যাটিসফ্যাকশন আপনার কাজের উপর থাকবে, পয়সার উপর নয়। আপনার কাজ যেরকমই হোক না কেন, আপনি শুধু কাজের উপর ফোকাস করবেন, তাহলে এই মনের দিক থেকে ধনী। এর সাধারণ একদম জলজান্ত যদি উদাহরণ হিসেবে ধরি, আমার এই মুহূর্তে যেটা মনে পড়ছে, যেটা আমি বারবারই বলি, যে কৃষ্ণ যেটা মহাভারতে বলেছে অর্জুনকে, তবে এই কর্মে মন দাও, তোমার কর্মই হচ্ছে তোমার কর্মফল, এটাকেই বলা হচ্ছে ধনী। আর দুর্যোধন কর্মের ওপর মন দেয়নি, সে নিজেকে ধনী হওয়ার চেষ্টা করেছিল, সব কিছু নেবো নিয়ে, আই অ্যাম দ্য বেস্ট কিং অফ হস্তিনাপুর, সব কিছু নিয়ে নিয়েছিল, পাণ্ডবদের সব কিছু নিয়ে নিয়েছিল, নিয়েও কিন্তু সে ধনী হতে পারেনি। লাস্টে তার মৃত্যুটাও কিন্তু মর্মান্তিক হয়, আমরা যেটা মহাভারতে দেখেছি। আর পাণ্ডবদের কাছে না থেকেও মনের দিক থেকে ধনী হয়ে সে কিন্তু সব কিছু পেয়ে গেছিল। তার জলজান্ত প্রাণ যুধিষ্ঠিরকে যদি আমরা দেখি, যুধিষ্ঠির মনের দিক থেকে কিন্তু বিশাল ধনী ছিল। তাই আগামী দিনে সে তখন রাজা হয় হস্তিনাপুরে। আমরা তো মহাভারতকে নিজেদের ধর্মগ্রন্থ হিসেবে চিহ্নিত করি, তাহলে মহাভারত থেকে কি এই শিক্ষা নিতে পারি না আমরা? সেই মহাভারতের শিক্ষা থেকেই তো বিদ্যাসাগর, সেই জায়গা থেকেই তো বিদ্যাসাগর একটা জায়গায় পৌঁছেছিল, যে মনের দিক থেকে সে খুব ধনী ছিল। সে মনের দিক থেকে এতটাই ধনী ছিল, যখন মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত বিদেশে ভাড়া দিতে পারেনি, যখন বিদ্যাসাগরকে চিঠি লেখে, তখন বিদ্যাসাগর তার সর্বশান্ত দিয়েও সেই মাইকেলের সাহায্যের জন্য টাকা পাঠায়। মাইকেল বলেছিল যে আমি যাকে এই চিঠিটা পাঠিয়েছি বিদ্যাসাগর, সে কিন্তু আমাকে নিরাশ করবে না, কারণ সে তো মনের দিক থেকে অনেক বেশি ধনী, সে ঠিক টাকা জোগাড় করে আমাকে দেবে। ঠিক তাই হয়েছিল। ইংরেজরা 1857 পরে সিপাহী বিদ্রোহের পরে সব কিছু মেয়েদের বিদ্যালয়গুলোকে বন্ধ করার যখন পদক্ষেপ নিয়েছিল, তখন বিদ্যাসাগর সর্বশান্ত হয়ে, মানে সব কিছুকে, তার জমি জায়গা যা কিছু ছিল সব কিছুকে বিক্রি করে সেখান থেকে টাকা অর্জন করে সেই বিদ্যালয়গুলোকে জানিয়েছিল, সেখানে যারা পড়ায় তাদের হাতে তুলে দিয়েছিল যে আপনাদের পারিশ্রমিকের দাম এটাই রইল, আমি আমার সর্বশান্তকেও দিয়েও আমি কিন্তু এই বিদ্যালয়গুলোকে বাঁচাবার চেষ্টা করব। তাহলে একে আপনারা কি বলবেন? একে তো মনের দিক থেকে ধনী বলা যায়, তাই তো তিনি বিদ্যাসাগর। তাহলে এই জায়গা থেকে কি আমরা শিক্ষা নিতে পারি না? এই জায়গা থেকে কি আমরা ভাবতে পারি না যে মনের দিক থেকে যে ধনী, অর্থাৎ সেই বিদ্যাসাগরের 26শে সেপ্টেম্বর শুধু জন্মদিনটাই পালন করব, বাকি দিনগুলো তার নীতিকে আমরা মানব না, তাই কি? বিবেকানন্দের এই তো সামনেই 2026-এর 12ই জানুয়ারি বিবেকানন্দ বিভিন্ন জায়গায় দেখছি পোস্টার লাগানো হয়ে গেছে অলরেডি, যে 12ই জানুয়ারি 2026 পদযাত্রা হবে, এটা হবে, ওটা হবে, হাঙ্গাম বাগানো হবে, কিন্তু তার নীতিকেই তো আমরা ফলো করব না। তাহলে সেটাই কি? আজকে সারদাময়ের জন্মদিন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রসাদ বিতরণ হচ্ছে, বিভিন্ন রকম কাজ হচ্ছে, দ্যাটস ইট। কিন্তু তিনি যে মনের দিক থেকে ধনী ছিলেন, রামকৃষ্ণদেব যে মনের দিক থেকে ধনী ছিলেন, সেই নীতিটাকে আমরা আঁকড়ে ধরে রাখতে পারছি না। মানুষকে আমরা জনসেবা করছি,
মনের দিক থেকে ধনী হয়ে আমরা আরো বেশি সেবা করি। মনের দিক থেকে আমরা বলি যে আমরা মনের দিক থেকে অনেক বেশি ধনী, কোনো সেখানে ইগো আসবে না, সেখানে কোনো রকম ভাবে আই অ্যাম দ্য বেস্ট, আমার কাছে এত অর্থ আছে তাই আমি দিচ্ছি, সবাই আমি এত টাকা ডোনেট করেছি, এই টাকাটা না আমি ডোনেট করেছি, এই কথাটাই তো বলাটা সবচেয়ে বড় একটা ইগোর প্রবলেম, যে আমি নিজেকে জাহির করছি যে আমি এই টাকাটা ডোনেট করেছি। আমি কি করেছি, আচ্ছা এ হচ্ছে তোমার জনসেবা, আমি তো এই টাকাটা ডোনেট করেছি, তাহলে এই টাকা যখন আমি ডোনেট করছি তাহলে সেই টাকা থেকে কি চলছে সেটাই কি আমাকে দেখতে হবে। ওকে, আজকের লাইফ এইটুকুনি, যতটুকু বোঝাতে পারলাম আপনাদের। আজকে সারাটা দিন আমার যাই কাটুক না কেন, ভালো খারাপ মন্দ, যদি আমি কিছু ভুল করে থাকি ইউনিভার্স আমাকে তুমি ক্ষমা করে দিও। আই এম সরি ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি আমার বাচ্চাদের ভালো লেগেছো, মেয়েদের ভালো লেগেছো। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার মা বাবার শরীরকে ভালো লেগেছো। থ্যাংক ইউ আমার পরিবারকে ভালো লেগেছো। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার চোখ কান নাক সব কিছুকে ভালো লেগেছো। থ্যাংক ইউ ইউনিভার্স, এই পৃথিবীকে তুমি সুন্দর করে রেখেছো। আই লাভ ইউ ইউনিভার্স, এই কারণে আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আই লাভ ইউ ইউনিভার্স, তুমি আমার প্রত্যেকটা কাজকে সাকসেস করছো। আই লাভ ইউ ইউনিভার্স, তুমি আগামী দিনে আমার সঙ্গে থাকছো সেটা আমি ফিল করছি। আই লাভ ইউ ইউনিভার্স, সবকিছু জিনিসকে পারফেক্ট ভাবে কাজ করার মতো সেই শক্তি আমাকে দিয়ে দিচ্ছ। আই লাভ ইউ ইউনিভার্স, আমি সবকিছু অ্যাচিভ করতে পেরেছি তোমার জন্য। থ্যাংক ইউ অ্যান্ড আই এম গ্রেটফুল ইউনিভার্স, সবকিছুই তো তোমার জন্য হচ্ছে। আই লাভ ইউ ইউনিভার্স, আমি খুব ভালো আছি, খুব ভালো আছি, ভীষণ ভালো আছি, খুব ভালো আছি, খুব ভালো আছি, ভীষণ ভালো আছি। কালকের লাইফ যেমন সকালে আমি একটা ভিডিও করি, সেই রকমই ভিডিওর মধ্যে থেকে আপডেট পাবেন কালকের লাইফের জন্য। ততক্ষণের জন্য সবাই ভালো থাকছেন, সুস্থ থাকছেন। শুভরাত্রি।